স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে তথ্য অফিসার পদে গোপনে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুল ইসলাম। সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক অফিস আদেশে আগামী 6 মাসের জন্য তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ উঠেছে তারই নিয়োগের পেছনে কয়েকজন সমন্বয়ক প্রভাব খাটিয়েছেন, যদিও বৈধ প্রক্রিয়ায় নিয়োগের দাবি করেছেন উপাচার্য। 5 আগস্টের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা সেমিনারে সমন্বয়কদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় রাশেদুল ইসলাম ওরফে রাশেদ রাজনকে। উর্দু বিভাগ থেকে স্নাতকে 2.78 এবং স্নাতকোত্তরে 3.07 পেয়ে পাশ করা রাশেদ এবার চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরে। কিন্তু উর্দু বিভাগ থেকে এমন ফলাফল নিয়ে তথ্য অফিসার পদে চাকরি পাওয়ার ঘটনায় চলছে সমালোচনা। যে অন্যায্য কোটাকে কেন্দ্র করে আমরা একটা সরকার বা প্রশাসনকে দেশ থেকে হটাই দিলাম, সেই একই রকমের প্রথা বা সিস্টেম যদি নতুন করে চালু হয়, নতুন প্রশাসন সেটা সুবিধা ভোগ করে, এইটাকে কেন্দ্র করে আমাদের যে কর্মকাণ্ড সেটা টোটালি বিতর্কিত। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসেও যদি এই অন্যায়গুলো আবার চলতে থাকে তাহলে তো আমাদের ভবিষ্যৎ অনেকটাই বেশি খারাপ বলে আমারও মনে হয়। আর ছাত্র নেতাদের অভিযোগ, সমন্বয়কদের প্রতিদান হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ দিয়েছে প্রশাসন। স্টুডেন্ট রাইট অ্যাসোসিয়েশনের কতিপয় সমন্বয়ক সহ আরও কয়েকজন সমন্বয়ক নিজেরা প্রভাব খাটিয়েছে, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা মনে করি এই নিয়োগটাকে সেই যে প্রবেশী নিয়োগ সেটার হচ্ছে যে একটা প্রতিদান হিসেবে হয়তো প্রশাসন দিয়ে থাকতে পারে। আমরা এগুলোর নিন্দা জানাই এবং এই ধরনের অগণতান্ত্রিক যত আইন আছে সেগুলোর সংস্কার চাই। মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে এবং প্রকাশ্য সকলের নিয়োগ কার্যক্রম চালিত হোক। তবে এই নিয়োগে তাদের কোনো প্রভাব নেই বলে দাবি সমন্বয়কদের। আমি এবং আমার যে নামগুলো জড়ানো হয়েছে আমি স্পেসিফিকভাবে বলতে চাই যে তারা এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত ছিল না এবং এই ধরনের নীতিমালা এবং সব কিছুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইখতিয়ারের মধ্যে, আমাদের এখানে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না। নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি এবং রাজনৈতিক বিবেচনার অভিযোগ শিক্ষকদেরও। সম্পূর্ণ স্বজনপ্রীতি এবং রাজনৈতিক কারণে তাকে কিন্তু নিয়োগটা দেওয়া হয়েছে বলে আমার কাছে বিশেষ করে এই নিয়োগ দেওয়ার মানে একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া। যদিও উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী বৈধ প্রক্রিয়ায় চুক্তিভিত্তিক এই নিয়োগ হয়েছে। যে প্রশ্নগুলো তোলা হচ্ছে এই প্রশ্নগুলো সম্পূর্ণ অবান্তর। যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে গতকালকে নিয়োগপ্রাপ্ত হয়েছে, সে যদি তার দায়িত্ব, সে যদি ইনস্টিটিউশনকে এনরিচ করার জন্য কন্ট্রিবিউট করতে পারে তাহলে এই নিয়োগে কোথাও কোনো সমস্যা নেই। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম চালুর দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সড়ক অব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে সাভারের হেমায়েতপুরবাসী। ফুটপাত দখল করে গড়ে ওঠা বাজার এবং সড়কে অটোরিকশার বিশৃঙ্খল চলাচলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, নষ্ট হচ্ছে শ্রমঘণ্টা। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি স্থানীয়দের। তবে ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সবার সমন্বিত উদ্যোগের কথা বলছে হাইওয়ে পুলিশ। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকা। এখানে সড়কটি দুটি ভাগে বিভক্ত। একটি চলে গেছে সাভার ধামরাই হয়ে মানিকগঞ্জ, অপরটি ব্যবহার হয় সাভার চামড়া শিল্প নগরী এবং মানিকগঞ্জের সিংগাইর যাবার পথ হিসাবে। সাভারগামী সড়কটিতে শৃঙ্খলা থাকলেও ভোগান্তির আরেক নাম চামড়া শিল্পনগরের সড়কটি। বেশ কিছু অংশে সৃষ্টি হয়েছে খানাখন্দ, অটোরিক্সা দৌরাত্ম্য আর উল্টো পথের যান চলাচল এখন নিয়মিত বিষয়। এই রাস্তায় সবচেয়ে বেশি হলো যানজট, ঘন্টার পর ঘন্টা জামে পড়ে দেখতে হয়। ফুটপাত দখল করে গড়ে উঠেছে ছোট বড় নানা অবৈধ স্থাপনা ও বাজার। কিছু কিছু জায়গায় দোকান বসেছে সড়কের উপর। সব মিলিয়ে চরম ভোগান্তিতে এলাকার বাসিন্দারা। থাকে নোংরা মুহূর্ত আজকে মানে যে যার মতন চলে, ফুটপাতের জন্য বেশি সমস্যা। যানজট এখানে এমন থাকে যে 5 মিনিটের রাস্তা, ঠিক আছে, এখানে এমন হয়েছে যানজটের কারণে 1 ঘন্টা লেগে গেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ। ইতিমধ্যে মহাসড়কের পাশে অন্তত 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কে যেসব অবৈধ দোকানপাট, হাট বাজার বা অবৈধ অটোরিকশা, সেগুলো নিয়ন্ত্রণের জন্য হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত অভিযান করে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কের ভোগান্তি কমাতে শিগগিরই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
অবৈধ দখল ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে কুমিল্লায় মহাসড়কের পাশে নির্মিত অধিকাংশ যাত্রী ছাউনি। বিগত সরকারের আমলে অবৈধ দখল উচ্ছেদের চেষ্টা করলেও রাজনৈতিক বাধাই সম্ভব হয়নি। ভোগান্তিতে পড়েছে নারী, শিশু, বৃদ্ধ সহ শত শত যাত্রী। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা চাঁদপুর ও সিলেট আঞ্চলিক মহাসড়কের যাত্রীদের জন্য প্রায় শতাধিক যাত্রী ছাউনি নির্মাণ করে জেলা পরিষদ। রক্ষণাবেক্ষণ আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার শর্তে যাত্রী ছাউনির পাশে চুক্তিভিত্তিক ছোট দোকান বসানোর অনুমতি দেয় জেলা পরিষদ। যদিও সেই দোকান মালিকটাই যাত্রী ছাউনি দখলে নিয়ে বসিয়েছে নানা স্থাপনা। এটা আসলে কোনোভাবে নিরাপদ না, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন না। এই দোকানপাটের কারণে দুর্ভোগ হয়। সরকারি জায়গা সবাই যেমনি বসে এমনি আমরা বই দোকানদারি করি। পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকার ছাউনির ভিতর বসানো হয়েছে ফল, পান সুপারি এবং খাবার হোটেল। এখানে দোকান পারে যে এরই সমস্যা, জনগণের আমাদের সমস্যা। মানুষের এখানে বসার মতো পরিবেশটা তোমার নাই বললেই চলে। এটা হাবু সরকারের নামে আছে, কোন জায়গাটা অপরিষ্কার সারা বাংলাদেশে এটার মতন আর এটার মতো পরিষ্কার থাকেনি। একই দশা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়ার যাত্রী ছাউনিরও। অনেক ধরনের বাধা ছেলেরা এখানে বসে, আবার অনেক দোকানপাট দেখতেছে দিকে বসে, মানুষ বসতে পারে না ঠিকমতো, যাইতে পারে না ঠিকমতো, বসতেই পারে না। আমার বড় ভাই আব্দুল হালিম সরকার। তবে দ্রুত দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। এগুলো নিয়ে অবশ্যই আমরা কার্যকরভাবে পদক্ষেপ নেব। আমরা জনবান্ধব কর্মসূচিতে যাত্রীদের জন্য কোনো কষ্ট না হয় এবং যদি আমাদের ত্রুটি বিচ্যুতি কিছু অতীতে পরিদৃষ্ট হয়ে থাকে আমরা সমাধানের উদ্যোগ নেব। জেলা পরিষদের তথ্য মতে জেলার বিভিন্ন সড়কের পাশে থাকা 50টির বেশি যাত্রী ছাউনির বেশিরভাগই বেদখলে। ডিবিসি নিউজ ডেস্ক। উপকূলীয় জেলা পটুয়াখালীতে এবছর আলুর বাম্পার ফলন হয়েছে। তবে উৎপাদন ভালো হলেও সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় হতাশ কৃষকেরা। সবচেয়ে বড় সমস্যা কোল্ড স্টোরেজের অভাব। ফলে চাহিদা মতো দাম না পেয়ে লোকসানের মুখে পড়েছে অনেক কৃষক। এদিকে আলু হিমাগারে রাখতে গিয়ে নানা হয়রানিতে পড়েছে জয়পুরহাটের আলু চাষিরাও। চলতি বছর পটুয়াখালীর বাউফল, দশমিনা, গলাচিপা ও কলাপাড়ায় ব্যাপকভাবে আলু চাষ হয়েছে। এবার প্রায় 1000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া এবং উন্নতমানের বীজ ও সার পাওয়ায় ফলন ভালো হয়েছে। তবে জেলায় এখনও কোনো আধুনিক কোল্ড স্টোরেজ নেই, ফলে কৃষকদের আলু সংরক্ষণ করে ভালো দামে বিক্রির সুযোগ কম। কৃষকরা বলছেন, আধুনিক কোল্ড স্টোরেজ থাকলে আলু সংরক্ষণের পাশাপাশি মৌসুম ছাড়াও ভালো দামে বিক্রি সম্ভব। কেনছি বেশি দামে দিয়া, কিন্তু আমি বিক্রি করতে পারতেছি না। যদি সরকার একটু ভূমিকা নিতে তাহলে একটু ভালো হইতে। এদিকে কৃষি বিভাগ জানায়, উৎপাদিত আলু বিএডিসি কিনে নেয় যাতে কৃষক ন্যায্য মূল্য পায়। বিএডিসির ফার্মের আলুটা তারা নিজেরাই নিয়ে যাবেন এবং বিএডিসির বীজের মূল্য নির্ধারণের ক্ষেত্রে তাদের নিজস্ব একটি কমিটি আছে। সেক্ষেত্রে ওই চাষিরা যাতে ন্যায্য মূল্য পায়, সরকারি মূল্য পায়, সেটিতে আমরা সচেতন থাকি। এদিকে গেল কয়েক বছর আলুতে ভালো দাম পেয়ে জয়পুরহাটে 43,500 হেক্টর জমিতে 10 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। কিন্তু আলু সংরক্ষণে চাহিদা মতো হিমাগারের অনুমতিপত্র না পাওয়ার অভিযোগ করেন চাষিরা। ভাই আজ 2 দিন থেকে পুরো আছি এই কোল্ড স্টোরের সামনে রাস্তায়, আলু ঢুকতেছে না। অতিরিক্ত ভিড়ের জন্য আমরা 5 দিন হলো আলু ফিল্টে এনেছি, এখন পর্যন্ত স্টোরের মধ্যে ঢোকেনি। তবে হিমাগার কর্তৃপক্ষের দাবি, বেশি লাভের আশায় সংরক্ষণ চাহিদা বেড়ে যাওয়ায় আলু নিয়ে এমন বিড়ম্বনা। কৃষকরা এত বেশি আলু নিয়ে আসছে, চাহিদা অনুপাতে আমাদের ডবল, 10,000-এর পরিবর্তে 15,000-20,000 আলু নিয়ে আসছে। ফলে কৃষকরা কি রাখতে পারছে না, ওরা হয়রানির শিকার হচ্ছে। হিমাগারে আলু সংরক্ষণে হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। যদি কোনো কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ এই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া কৃষকের কাছ থেকে আদায় করে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত কোল্ড স্টোরেজ নির্মাণ এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিলে আলু চাষ আরও সম্প্রসারিত হবে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে বিভিন্ন জেলায় চলছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, যেখানে মিলছে ইফতার সামগ্রী সহ সব ধরনের নিত্যপণ্য। সাশ্রয়ী মূল্যে পণ্য পেয়ে খুশি সীমিত আয়ের মানুষ। রমজান মাস শুরু হলে অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার।
নানা অজুহাত দেখিয়ে দাম বাড়ানোয় নাভিশ্বাস ওঠে ক্রেতার। তাই সীমিত আয়ের ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে ফরিদপুরে চালু হয়েছে জনতার বাজার। শহরের লাভলুমিয়া সড়কে বসেছে 30টি দোকান। সবজি, চাল, আটা, তেল, ডাল, মাছ, মাংস, মশলার পাশাপাশি বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী। গরুর মাংস বাজারে বিক্রি হচ্ছে মনে করেন 750 টাকা, আমরা জায়গা দিচ্ছি 650 টাকা। মুরগির দাম এবং মাছের দাম বাজার তুলনায় আমরা 20-30 টাকা করে কমে আমরা দিচ্ছি। উপর বাজারে যেরকম দাম ও বাজারের তুলনায় কিছুটা দাম কম আছে। এই বাজারটা যদি সব সময় চালু থাকে তাহলে সাধারণ মানুষের জন্য ভালো। রোজগার প্রশাসনকে সাধুবাদ জানাই এবং এখানে যে আমি পণ্যগুলো নিচ্ছি সেক্ষেত্রে তুলনামূলকভাবে কম মনে হচ্ছে। প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত পণ্য বিক্রি হচ্ছে এই বাজারে। এই রমজান মাস যে একটি আত্মশুদ্ধির মাস, যে আত্মশুদ্ধির বার্তা যেন আমরা ব্যবসাদের দিতে পারি, সর্বস্তরের মানুষকে দিতে পারি। আমরা মাসব্যাপী এই বাজারটা চলবে এবং আশা করি যে ভোক্তারা উপকৃত হবে। রমজান উপলক্ষে ময়মনসিংহেও সুলভ মূল্যে বিক্রি হচ্ছে ডিম ও গরুর মাংস। সপ্তাহে মঙ্গলবার ও বুধবার চলবে এই কার্যক্রম। বাজার থেকে কিছু ডিফারেন্স আছে, মোটামুটি ভালোই। হ্যাঁ, এটা যদি আপনার ওই কার্যক্রমটা যদি আরও সময় দীর্ঘ করা যেত। কার্যক্রমটা অব্যাহত থাকলে মনে হয় ভালো হয়, মানে বিশেষ করে মানে এই সাধারণ মানুষ যারা আছে কিনে মানে বাজার থেকে দাম দিয়ে কিনে খেতে পারেন, এখানে একটু সস্তায় আছে যেহেতু। চুয়াডাঙ্গায়ও সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ কেনার সুযোগ পাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের এই উদ্যোগ। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।